শুভ জন্মদিন অন্তু। কাঁটায় কাঁটায় রাত 12টা। মেসেজটা ঢুকলো অন্তরীপের মোবাইলে, সঙ্গে স্মাইলি আর হাফ ডজন লাভ ইমোজি। মুহূর্তে কল ব্যাক। সুচিস্মিতা প্রস্তুতিই ছিল। 5 সেকেন্ডের মধ্যেই মোবাইলটা কানে চেপে ধরা মাত্রই উল্টো দিক থেকে ঈষৎ ঘুম জড়ানো স্বর ভেসে এলো। ধন্যবাদ ম্যাডাম। মেনশন নট, প্লিজ একটু ধর, মা বাবা কথা বলবে। ধরেই আছি। প্রায় 20 সেকেন্ডের অপেক্ষা। বোধহয় মা বাবার প্রশিক্ষণ পর্ব চলছে। অন্তরীপ হাসল। সত্যি সময় কত বদলে গিয়েছে। আগে তার সঙ্গে কথা বলতে নমিতা বা দীপক কাউকেই তেমন ইতস্তত করতে হতো না, কিন্তু আজ অপেক্ষার অবসান। স্পিকার অন হয়েছে। সস্নেহে নমিতা বলে উঠলেন, হ্যাপি বার্থডে অন্তু। আমার অনেক আশীর্বাদ নিস। আমার প্রণাম নিও কাকিমা। দীপকের বার্তা একই। সঙ্গে যোগ করলেন, সারা বছর খুবই আনন্দে কাটুক, এই শুভকামনা রইল। অন্তরীপ হাসল, মেকি হাসি। সৌজন্যমূলক ধন্যবাদ জানাতে ভুলল না। বাবার হাত থেকে ফোনটা নিয়ে এবার নর্মাল মোডে নির্দেশ এলো মেয়ের তরফ থেকে। সন্ধে 6টায় পার্ক স্ট্রিটের লাভেরিয়ায় চলে আসবি কিন্তু। যদি দেরি করিস। কথাটা শেষ করার প্রয়োজন বোধ করল না সুচিস্মিতা। তার নির্দেশে যে নড়চড় হওয়ার জো নেই অন্তরীপ জানে, তাই মৃদু হেসে বলল, জো ম্যাডাম কি মর্জি। কিন্তু আর কোনো কিন্তু নয়। 12:30 বাজতে চলল। এবার তুইও ঘুমিয়ে পড়, আমিও নাক ডাকাই। সন্ধেই দেখা হচ্ছে। গুড নাইট। অন্তরীপের কিছু একটা বলতে চাওয়া তীব্র আকাঙ্ক্ষার মুখে পাথর চাপা দিয়ে আচমকাই সুচিস্মিতা ফোন কেটে দিল। পাশে বসা নমিতা বলে উঠলেন, ছেলেটা কি বলতে চাইছিল শুনলি না কেন? নতুন করে আর কি শুনবো মা? তিক্ত স্বরে বলল সুচিস্মিতা। ওর বক্তব্য তো আমার জানা। একঘেয়ে কথাগুলো শুনে মুড অফ করতে ইচ্ছে করছে না আর। তাও অন্তু কি ভাবলো? কিছুই ভাবেনি। ও বুঝেছে আমি কেন ছেড়েছি। নমিতার কথা বাড়ালো না। জানেন বাড়িয়েও কোনো লাভ নেই। মেয়ের মাথায় হাত রেখে ঈষৎ দ্বিধা মিশ্রিত স্বরে দীপক জিজ্ঞেস করলেন, যা করছিস ভেবে চিনতে করছিস তো মা? এতে এত ভাবার কি আছে বাবা? দৃঢ়স্বরে পাল্টা প্রশ্ন ছুড়ল সুচিস্মিতা। যা হচ্ছে সেটাই কি হওয়ার কথা ছিল না? স্বাভাবিক অবস্থায় অবশ্যই, দীপক জবাব দিলেন, কিন্তু এই পরিস্থিতিতে? পরিস্থিতি প্রতিকূল ভাবলেই প্রতিকূল, আর বাস্তব ভাবলে বাস্তব। আজ যা হয়েছে তা 10 বছর বাদেও হতে পারত। তখন কি করতাম? ছেড়ে দিতাম অন্তুকে? মানছি, কিন্তু তাও মনটা যে বড্ড খসখস করে। পাত্তা দিও না। মানসিক খসখসানিকে গুরুত্ব দিলে বেড়েই যায়। তার চেয়ে শুয়ে পড়ো। একটা কথা মাথায় রেখো, নিষ্পাপ বাস্তব যতই প্রতিকূল হোক, তার সঙ্গে সৎ সহাবস্থান করতে তোমাদের মেয়ের কখনো অসুবিধা হবে না। দীপক উঠে পড়লেন। চোখের ইশারায় নমিতাকেও নির্দেশ দিলেন উঠে পড়ার জন্য। কথা সত্যি, অন্তরীপ খুব ভালো ছেলে, কিন্তু এই মুহূর্তে তার আর সুচিস্মিতার সম্পর্কটাকে পরিণতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তার বেশ বেগ পেতে হচ্ছে। আবার সুচিস্মিতার যুক্তিগুলো উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এই অবস্থায় মেয়ের মতামতের উপর ভরসা রাখাই শ্রেয়। দীপকরাও তাই করলেন। একটা দীর্ঘশ্বাস ফেলে চলে গেলেন শুতে। তারা ঘর থেকে বেরিয়ে যাওয়া মাত্র সুচিস্মিতাও শুয়ে পড়ল, কিন্তু সহজে ঘুম এলো না তার চোখে। মাথায় একটাই চিন্তা, অন্তরীপের জন্য যে সারপ্রাইজ গিফটার পরিকল্পনা সে করেছে সেটা তার পছন্দ হবে তো? অন্তরীপ ভৌমিক, পেশায় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। সুদর্শন, বয়স 27, বাবা মায়ের একমাত্র সন্তান। তার একটাই দোষ, বড্ড অমিশুকে। বন্ধুবান্ধব প্রায় নেই। শখ বলতে গান শোনা, আর ভালোবাসা সুচিস্মিতা। অন্যদিকে সুচিস্মিতা আবার বিখ্যাত নিজের হুল্লোড়ে স্বভাবের জন্য। রিয়েল এবং ভার্চুয়াল দুনিয়া মিলিয়ে তার অগন্তি বন্ধু। বছর 5 বড় দিদি সুস্মিতার বিয়ে হয়ে গেছে। তার শ্বশুরবাড়ির সঙ্গে সুচিস্মিতার দারুণ ঘনিষ্ঠতা। বিশেষত জামাইবাবু বরুণ তো শালি সাহেবা বলতে অজ্ঞান। সবটাই সুচিস্মিতার মিশুকে স্বভাবের গুণে। চুম্বকের বিপরীত মেরুর পারস্পরিক আকর্ষণ ছাড়া এদের দুজনের মধ্যে টান তৈরি হওয়ার কোনো ব্যাখ্যা বোধহয় নেই। কিন্তু প্রেম নামক মাধ্যাকর্ষণের টান সুচিস্মিতার প্রতি অন্তরীপ প্রথম অনুভব করল কলেজে ভর্তি হওয়ার সময়। দুজনের বিষয় আলাদা, একজনের আর্টস আর অন্যজনের কমার্স। সেই ক্লাস 5 থেকে একই স্কুলে পড়ে এসেছে তারা। কিন্তু গ্রাজুয়েশনের ফিল আপ করা ফর্ম দুটো যখন দুজন আর পদ দুটিকে বাঁকিয়ে দিল, তখন বিচ্ছেদের আয়নায় নিজের বুকের বাঁ দিকটা স্পষ্ট দেখতে পেল অন্তরীপ। আবিষ্কার করল
টিফিন ভাগ করে খেতে খেতে কখন যেন হৃদয়ের অর্ধেকটাও সে দিয়ে ফেলেছে সুচিস্মিতাকে, যা এখন ফিরিয়ে নেওয়া অসম্ভব। সুচিস্মিতাও আন্দাজ করতে পেরেছিল ব্যাপারটা। দুর্বলতা তার দিক থেকেও কম ছিল না। ফলে হৃদয় বিনিময়ের মাধ্যমে আরম্ভ হয়েছিল দুজনের একসঙ্গে পথ চলা। যাত্রাটা দুর্গম হয়নি কখনোই। শুরু থেকেই পরিবারের আশীর্বাদ ছিল তাদের সম্পর্কের পাথেয়। উপরন্তু অন্তরীপ আর সুচিস্মিতা চাকরি পেয়ে যাওয়ার পর থেকে মধুর এনো সমাপয়েতের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল সবাই। কিন্তু সব কিছু বদলে গেল গত বছর সুচিস্মিতার জন্মদিনের দিন। সেদিনও বরাবরের মতোই লাভেরিয়ায় দেখা করেছিল দুজনে। দিব্যি চলছিল কেক কাটা, উপহার দেওয়া, টুকরো টাকরা খুনসুটি। ডিনার চলাকালীন হঠাৎই অন্তরীপের চোখের থেকে জল পড়তে আরম্ভ করল। প্রথমটাই অন্তরীপ পাত্তা দেয়নি, ভেবেছিল ঠান্ডা লেগে গিয়েছে বোধহয়। সুচিস্মিতাও বিশেষ খেয়াল করেনি ব্যাপারটা। বাড়ি ফেরার পথে আচমকা চোখে চোখ পড়তে সে আঁতকে উঠে বলেছিল, এ কি অন্তু, তোর চোখ দুটো তো মুছতে মুছতে লাল টকটকে হয়ে গিয়েছে রে। অন্তরীপের মায়োপিয়া আছে, ছোট থেকেই তার চোখে হাই মাইনাস পাওয়ারের চশমা। তাই সে হেসে বলেছিল, চিন্তা করিস না, বাড়ি গিয়ে ড্রপ দিয়ে নেব। সুচিস্মিতা তাও নিশ্চিন্ত হতে পারেনি। অত রাতে ডাক্তার দেখানো সম্ভব নয়, তাই অন্তরীপের থেকে কথা আদায় করে নিয়েছিল পরদিন ও যেন অবশ্যই আই স্পেশালিস্টের সঙ্গে কনসাল্ট করে। কিন্তু পরদিন ভোরবেলায় ঘুম ভাঙতেই তো অন্তু। এতক্ষণ জানলার সামনে দাঁড়িয়ে স্মৃতিচারণ করছিল অন্তরীপ। মায়ের ডাকে চমকে উঠে ঘাড় ফেরাতেই সহেলি জিজ্ঞেস করলেন, স্মিতা ফোন করেছিল? অন্তরীপ রাতের কথা খুলে বলল মাকে, বিকেলের অ্যাপয়েন্টমেন্টের খবরটাও বলল। দীর্ঘশ্বাস ফেলে সহেলি বলে উঠলেন, ভালো তো, ঘুরে আয়। একা যেতে পারবি না? তোর বাবাকে? কেন? রুক্ষস্বরে বলল অন্তরীপ, অফিসে তো রোজ একাই যাই, আজ কিসের অসুবিধে? সহেলি বুঝতে অসুবিধা হলো না ছেলের বিরক্তির কারণ। ওই ঘটনার পর থেকেই ছেলেটা একটু খিটখিটে হয়ে গিয়েছে। প্রথম প্রথম অফিসেও যেতে চাইতো না, গুম হয়ে থাকতো। তারপর সুচিস্মিতা এসে খানিকটা সহজ করলো তাকে, কিন্তু পুরোপুরি আগের জীবনে ফেরা বোধ হয় তার পক্ষে আর সম্ভব নয়। কথাটা মনে আসতেই সহেলির বুকটা মুচড়ে উঠেছিল। পাছে চোখে জল এসে যায়, তাই তড়িঘড়ি তিনি ঘর থেকে বেরিয়ে গেলেন। অন্তরীপ উঠে এগিয়ে গেল বাথরুমের দিকে। সুচিস্মিতাটা বরাবরের পাগল, প্রতিবারই কিছু না কিছু ছেলে মানুষই করে অন্তরীপের জন্মদিনে। অন্তরীপও উপভোগ করে ব্যাপারগুলো, কিন্তু আজ তার মনে ভয়। প্রতিকূল পরিস্থিতিতে উপহারের আনুকূল্য আদৌ আনন্দদায়ক হবে কি? ঘড়ি ধরে 5:30 নাগাদ লাভেরিয়াতে ঢুকতে ঢুকতে সুচিস্মিতার মনে পড়ে গেল অন্তরীপের প্রপোজালের দিনটার কথা। সেদিন প্রাইভেসি বজায় রাখতে অতিরিক্ত চার্জ দিয়ে হলের পরিবর্তে নীল পর্দা ঢাকা ছোট কেবিনটা বুক করেছিল অন্তরীপ। তারপর মুখোমুখি দুটো চেয়ারে বসে পকেট থেকে এক ঠোঙা কোকোবাইট বের করে সুচিস্মিতার দিকে এগিয়ে দিয়ে বলেছিল, আমার লাইফ পার্টনার হবি? কোকোবাইট সুচিস্মিতার খুব প্রিয়, তাই পাক্কা 5 মিনিট ধরে একটা চকলেট খেয়ে সে জবাব দিয়েছিল, হতে পারি যদি রোজ একটা করে কোকোবাইট খাওয়াস। মুচকি হেসেছিল অন্তরীপ, চোখ টিপে বলেছিল, এনি বাইট ইউ লাভ ডার্লিং, তবে ক্যাভিটির দায়িত্ব নিতে পারবো না কিন্তু। ইঙ্গিতটা বুঝতে সুচিস্মিতার অসুবিধা হয়নি। মুহূর্তে লজ্জায় লাল হয়ে গিয়েছিল তার গাল। সে প্রায় বছর 7 আগেকার কথা। তারপর পেরিয়ে গিয়েছে দীর্ঘ সময়, কিন্তু দুজনের সম্পর্কে ভাঙন ধরেনি। সেই বিশ্বাস নিয়েই আজও এসেছে সুচিস্মিতা। তার ধারণা আজকের পর তাকে রোজ একটা করে কোকোবাইট খাওয়ানোর দায়িত্ব নিতে অন্তরীপের আর কোনো আপত্তি থাকবে না। নির্দেশ মাফিক 6টায় অন্তরীপ ঢুকলো সুইং ডোর ঠেলে। পরনে কালো জিন্স আর সাদা শার্ট, চোখে কালো ফ্রেমে চশমা। কেবিন নম্বর জানাই ছিল। পর্দা ঠেলে প্রবেশ করা মাত্রই তাকে ঈশ্বর থতমত খেয়ে যেতে দেখে তার অপ্রস্তুতির কারণটা আন্দাজ করে সুচিস্মিতা একগাল হেসে বলল, গত পুজোয় তুই যে কালো চুড়িদারটা গিফট করেছিলে সেটা কেমন লাগছে? ভালো। নিরুৎসাহী গলায় জবাবটা দিতে দিতে বসে পড়ল অন্তরীপ। তার উদাসীন হতে চাওয়ার আড়ালে লুকিয়ে থাকা উদাসীন হতে না পারার যন্ত্রণাটুকু সুচিস্মিতার নজর এড়ায়নি। তাই বিনা ভূমিকায় সে বলল, তোর জন্য সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? অন্তরীপ ম্লান হাসল। আমার জন্য? শুনতে মন্দ লাগছে না, কিন্তু বুঝতে পারবো কি? খুব পারবি। বেশ, দে তাহলে। সুচিস্মিতা তার চেয়ারের পাশ থেকে মাঝারি মাপের র্যাপার মোড়া একটা বাক্স টেবিলের উপর রাখল। তারপর প্রায় আদেশের ভঙ্গিতে বলল,
চোখ বন্ধ কর, আমি না বলা পর্যন্ত খুলবি না, খবরদার। মৃদু ধমক খেয়ে চোখ বুজে ফেলল অন্তরীপ। দ্রুত র্যাপার খুলে বাক্স থেকে জিনিসগুলো বের করে টেবিলে সাজিয়ে সুচিস্মিতা বলে উঠল, নে চোখ খোল এবার। অন্তরীপ চোখ খুলল। তারপর টেবিলের দিকে তাকাতেই চোখ ছানা বড়া। খানকতক মোমবাতির ঘেরা টোপের মাঝখানে একটা বার্থডে কেক। কিন্তু অন্তরীপের মাথায় যন্ত্রণা আরম্ভ হয়ে গিয়েছে। হৃদস্পন্দন দ্রুততর। ঘরমাক্ত হাতে পাশে দাঁড়ানো সুচিস্মিতার ওড়নাটা সে খামচে ধরা মাত্রই শান্ত স্বরে সুচিস্মিতা বলল, ভয় পাস না অন্তু, যা দেখছিস সব সত্যি। এটাই তোর জন্মদিনে বিশেষ উপহার, আ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কেক মেড বাই মি। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মানে? মানে আবার কি? নর্মালি একটা কেক তৈরি করতে যা যা উপকরণ লাগে সবই আছে, শুধু ফ্লেভার দিয়েছে ডার্ক চকোলেট আর পিওর ভ্যানিলা। খেয়ে দেখ কেমন লাগে। মিষ্টি হেসে কথাগুলো বলতে বলতে অন্তরীপের হাতে ছুরিটা ধরিয়ে দিল সুচিস্মিতা। ছোট্ট এক টুকরো কাটিয়ে বার্থডে বয়ের মুখে ঢুকিয়ে দিয়ে জিজ্ঞেস করল, কেমন? ঘোর লাগা গলায় অন্তরীপ জবাব দিল, ভালো। সত্যি বলছিস? আমার মন রাখা কথা নয়? খুশি খুশি সুচিস্মিতার গলায় সামান্য সংশয়ের ছোঁয়া। অন্তরীপ ঢোক গিলল। তার গলার কাছেও দলা পাকানো কিছু একটা ঘাই মারছে। অবিলম্বে সেটা বার করে দেওয়া আবশ্যক। তাই সুচিস্মিতা, এবার তাহলে আমায় খাইয়ে দে। বলা মাত্রই তাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল সে। সুচিস্মিতার মনে পড়ে যাচ্ছিল নিজের বিগত জন্মদিনের পরের দিনটার কথা। সেই দিনও ঠিক এইভাবে সকাল 7টা নাগাদ ফোন করে উদ্ভ্রান্তের মতো অন্তরীপ বলে উঠেছিল, আমার চোখ দুটো বোধহয় নষ্ট হয়ে গিয়েছে রে স্মিতা। সুচিস্মিতা তখন সবেমাত্র ঘুম থেকে উঠেছে। তাও অন্তরীপের ফুঁপিয়ে ফুঁপিয়ে দেওয়া বার্তা থেকে সে বুঝেছিল ভোরে চোখ মেলা স্তক সব কিছু কেমন যেন ধূসর দেখছে অন্তরীপ। কেউ যেন তার দৃষ্টি থেকে যাবতীয় রং শুষে নিয়ে ফেলে রেখে গিয়েছে কেবল সাদা আর কালো। নিঃসন্দেহে ভয়াবহ অভিজ্ঞতা। শুনে আর স্থির থাকতে পারেনি সুচিস্মিতা। ছুটে গিয়েছিল অন্তরীপের কাছে। গিয়ে দেখেছিল সে তখনও বারবার চোখ রগড়ে নিজের দৃষ্টি রঙিন করার চেষ্টা করছে। অতিরিক্ত ঘষাঘষির চোটে তার চোখ দুটো জবা ফুলের মতো লাল, দৃশ্যপট পূর্ববৎ বিবর্ণ। সুচিস্মিতা ঝুঁকি নেয়নি। তড়িঘড়ি অন্তরীপকে নিয়ে হাজির হয়েছিল চক্ষু বিশেষজ্ঞের চেম্বারে। পরীক্ষা নিরীক্ষার পর তিনি জানিয়েছিলেন স্নায়বিক কিছু জটিলতায় বাকি জীবনের জন্য বর্ণান্ধ হয়ে গিয়েছে অন্তরীপ। সেই থেকে অন্তরীপ কেমন যেন বদলে গিয়েছে। নিজেকে সব কিছু থেকে গুটিয়ে রাখে, যেন তার সাদা কালোর জগৎ সুচিস্মিতার রঙিন দুনিয়ায় ব্রাত্য। এমনভাবে দূরে সরিয়ে রাখে সুচিস্মিতাকেও। তাই সুচিস্মিতা ঠিক করেছিল এবছর জন্মদিনে অন্তরীপকে এমন কিছু উপহার দেবে যাতে তার হীনমন্যতা কেটে যায়। পরিকল্পনাটা আংশিক সফল। দেখা যাক সুচিস্মিতার আনুগত্যের প্রতি তার হারানো বিশ্বাস পুরোপুরি ফিরে আসে কিনা। মিনিট খানেক পর একটু ধাতস্থ হয়ে অন্তরীপ বলে উঠল, তুই আমার জন্য এসব কেন করছিস স্মিতা? আমি যে প্রতিবন্ধী। কালার ব্লাইন্ডনেস কোনো প্রতিবন্ধকতা নয় অন্তু। লাইফ টাইম ব্লাইন্ডনেস নিয়ে মানুষ হিল্লি দিল্লি করে বেড়াচ্ছে। সেখানে কালার ব্লাইন্ডনেস তো অতি তুচ্ছ। কিন্তু আমি তো তোকে কোনোদিনও কোনো রঙে রাঙাতে পারবো না। ঘর বাঁধতে ভালোবাসার অভিমানের বেশি কিছু লাগে না রে অন্তু। ভালোবাসার রং তো। অন্তরীপের চোখ থেকে ঝরে পড়া এক ফোঁটা জল নিজের বাঁ হাতে তর্জনীতে নিয়ে বলল সুচিস্মিতা, সাদা। আর অভিমানের রং যে কতটা কালো সেটা আমার সঙ্গে এতদিন মিশে নিশ্চয়ই বুঝে গিয়েছিস। আর কি চাই বলতো? আমরা ভালোবাসার অভিমানে গড়ে একটা সাদা কালো জীবন কাটাতে পারবো না? কয়েক সেকেন্ড চুপ থেকে অন্তরীপ বলল, আমি বোধহয় আর কোনোদিনও রং চিনতে পারবো না। কেন পারবি না? তার মাথায় হাত রেখে বলল সুচিস্মিতা, তুই আমার চোখ দিয়ে রং চিনবি। মনে কর না, আজ থেকে তোর চোখ দুটো সাদা ক্যানভাস, আর আমার চোখ দুটো প্যালেট আর রং। আমি তুলি হয়ে তোকে রং চেনাবো। হতে দিবি আমাকে তোর তুলি? দে না রে প্লিজ। অন্তরীপের অন্তরাত্মা থরথর করে কেঁপে উঠল। সুচিস্মিতাকে সে প্রাণের চেয়েও বেশি ভালোবাসে। কেবল নিজের সীমাবদ্ধতার কারণেই চেয়েছিল দূরে সরে যেতে। কিন্তু এই আকুলতার সামনে আত্মসমর্পণ ব্যতীত উপায় কি? অতএব একই কেক দ্বিতীয়বার কাটা হলো। দ্বিতীয় দফা খাওয়া এবং খাওয়ানোর পর বিষণ্ণ হেসে অন্তরীপ বলল, তুই তো আমায় ভরিয়ে দিলি, কিন্তু আমি তো ওকে কি দেব? একান্তই যদি কিছু দিতে চাস? আঙুল চাটতে চাটতে জবাব দিল সুচিস্মিতা।
তো তুলি হওয়ার অধিকারটুকু দে। দিতে পারি একটা শর্তে। কি? আজ থেকে তোকে তুলি বলে ডাকবো। রাজি? বেশ, তবে আমিও তোর একটা নতুন নাম দেব, শুধু আমার ডাকার জন্য। কি শুনি? বলল অন্তরীপ। মুচকি হেসে সুচিস্মিতা জবাব দিল, রঙ্গন। অন্তরীপও হেসে ফেলল। পর মুহূর্তেই তার মুখে ফিরে এলো বিষণ্ণতা। বলল, কানা ছেলের নাম পদ্মলোচন। রঙ্গন হয়ে কোনো রঙই তো আমি দিতে পারবো না তোকে। প্রয়োজন কি? রঙ্গনের দু কাঁধে হাত রেখে বলল তুলি। তুই তো আমার রং, আর আমি তোর। তুলির চোখে চোখ রেখে রঙ্গন উত্তর দিল, রামধনু। এতক্ষণে জয়িতা সেনগুপ্তের লেখা রামধনু গল্পটি শুনলেন। গল্পটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।